জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অপেক্ষার অবসান তাহলে হয়ে গেল। কোন অপেক্ষার অবসান হলো? তাহলে ভোটটা হচ্ছে এবং নির্দিষ্ট সময় হচ্ছে। আপনারা অনেকে বলবেন, কি বলছেন ভাই, এসআইআরই এখনো শেষ হলো না, এসআইআর এর প্রক্রিয়া শেষ হলো না, শুনানি শেষ হলো না, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো না, কি বলছেন? মানে রাম জন্মের আগেই রামায়ণ লেখা হয়ে যাবে? না, একদমই না, একদমই না। সমস্ত কাজ একদম ঠিক সময় হবে। শুনানির দিন ধার্য ছিল কবে পর্যন্ত? আগামী কালকে, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। ডেটগুলো কি ছিল আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই। 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি এই দিন ছিল শুনানি। মানে যাদের নামে একটু ডিস্টার্ব রয়েছে, যাদের তথ্যে অসঙ্গতি রয়েছে, যাদের একটুখানি আনম্যাপড রয়েছে, মানে 2002-এ নাম নেই, অথচ আবার অনেকের একাধিক একাধিক নামের, একজনই বাবার নাম, একজনের মায়ের নাম, বিভিন্ন রকমের অসঙ্গতি, তাদেরকে ডাকা হয়েছিল। কতজনকে ডাকা হয়েছিল? 1,52,00,000-এর কাছাকাছি নামকে ডাকা হয়েছিল, ভোটারদেরকে 1,52,00,000-এর কাছাকাছি। এবং 1,30,00,000 থেকে 40,00,000 লোকের কিন্তু শুনানি শেষ হয়ে গেছে। এরপরে আর সামান্য কিছু শুনানি বাকি রয়েছে, যেটা কিনা আগামী কালকে অর্থাৎ 7 তারিখের মধ্যে শেষ করা সম্ভব না বলে বেশ কয়েকজন জেলা শাসক, যারা ডিইও, তারা জানিয়েছেন সেই 4টে জেলা, 3টে জেলা এবং কার্শিয়াং। 3টে জেলা কি কি? মালদা, উত্তর কলকাতা আর দক্ষিণ 24 পরগনা। এই 3টে জেলার বিভিন্ন বিধানসভা, বিভিন্ন বুথ, এর পাশাপাশি কার্শিয়াং এর কয়েকটা বুথ রয়েছে যেখানে শুনানি শেষ নাও হতে পারে এবং কয়েকদিন সম্ভবত শুনানির দিন বাড়ছে। আর এই কারণে 14 তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, সেটা কয়েকদিন পিছিয়ে যাবে। তাতে কিছু যায় আসে না, কারণ উত্তরপ্রদেশে আপনারা জানেন যে 6ই মার্চ সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গিয়েছে 10ই এপ্রিল। উত্তরপ্রদেশে ভোট কিন্তু এখনো বাকি রয়েছে এবং যেখানে যেখানে ভোট এই বছর হবে, আর মাসখানেক পরে যেখানে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরি। এই 5টা রাজ্যে, মানে একটা কেন্দ্রশাসিত এলাকা পন্ডিচেরি, আর 4টে রাজ্য, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু, এই 4টে রাজ্য এবং পন্ডিচেরি কেন্দ্রশাসিত এলাকা, এই 5 জায়গার ভোট কিন্তু একই সঙ্গে ঘোষণা করা হবে। মানে এই 5 জায়গাতে মডেল কোড অফ কন্ডাক্ট, নির্বাচনী যে বিধিনিষেধ রয়েছে, সেটা লাগু হয়ে যাবে একই দিন থেকে। এটা নয়াদিল্লি থেকে প্রত্যেকবারে ঘোষণা করা হয়, জাতীয় নির্বাচন কমিশন সেটা ঘোষণা করে এবং সেটা কিন্তু গত বিধানসভা ভোটে, মানে 2021 সালে ঘোষণা করা হয়েছিল 26শে ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারি সম্ভবত এবার ঘোষণা করা সম্ভব হবে না। ঘোষণা করা হতে পারে, যেটা একদম প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে, একদম ঘোড়ার মুখের খবরটা আপনাদেরকে জানাচ্ছি, মার্চ মাসে সেটা ঘোষণা করা হতে পারে। এবং ভোট কিন্তু অন্যান্য জায়গার থেকে পশ্চিমবঙ্গ নিয়ে আপনারা বেশি আগ্রহী, এই জন্য পশ্চিমবঙ্গের কথা, আমাদের রাজ্যের কথা আপনাদেরকে জানাচ্ছি। ভোট হবে এপ্রিলে। এবার 2021-এ কিভাবে ভোট হয়েছিল? 2021-এ ভোট হয়েছিল 8 দফায়, আপনাদের মনে থাকবে। 8 দফায় ভোট হয়েছিল 27শে মার্চ থেকে 29শে এপ্রিল। 1 মাসেরও বেশি সময় ধরে ভোট চলেছিল। এবার কি হবে? এবারে আর 1 মাস, 2 মাস, 5 মাস ধরে ভোট হবে না। ভোট হবে 1 দফায় বা 2 দফায়, সম্ভবত 1 দফাতেই ভোট হবে। এটা পশ্চিমবঙ্গের যিনি সিইও, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তিনি যেটা জানিয়ে দিয়েছেন যে তাদের কাছে যে যদি সাজেশন চাওয়া হয়, পরামর্শ চাওয়া হয়, তারা বলবেন যে আমরা 1 দফায় ভোট নেওয়ার জন্য প্রস্তুত। ইতিমধ্যে কিন্তু ইভিএম, ভিভিপ্যাট এইসব দেখানো শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পাহাড়ের বিভিন্ন বুথগুলোতে এই ইভিএম নিয়ে কি করে ভোট দিতে হবে, সেই যে পরীক্ষা নিরীক্ষা, যা কিছু নিয়ম, সেগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ভোটের যা কিছু প্রস্তুতি, যাবতীয় প্রস্তুতি সবকিছু শেষ হয়ে গেছে। এবারে পুরো বলটা চলে যাবে একদম জাতীয় নির্বাচন কমিশনের কাছে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা এ রাজ্যে আসবেন, মানে শুনানি শেষ হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপরে ফুল বেঞ্চ এখানে চলে আসবে এবং তারপরেই দিল্লিতে ফিরে গিয়ে তারা নির্বাচনী যে বিধিনিষেধ জারির দিন, যেটা মডেল কোড অফ কন্ডাক্ট, মানে যেটা ভোটের ঘোষণা, ক দফায় ভোট হবে, কবে কবে কোথায় কোথায় ভোট হবে, কবে থেকে কবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, কবে স্কুটিনি হবে এবং পোলিং ডের পাশাপাশি কবে আপনার কাউন্টিং ডে, এইসব ঘোষণা করবেন। কোনো ঝামেলা হলে তারপরে কোথায় কবে কিভাবে ভোট হবে, যা যা নিয়ম আর কি, সেই মডেল কোড অফ কন্ডাক্ট সেটা ঘোষণা হয়ে যাবে। তাহলে আপনারা বুঝে গেলেন এবং এরপরে আপনারা একটুখানি ভোটের সূচি, কার সর্বনাশ,
এটা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারলেন। কেন বলুন তো? কারণ ভোটের সূচিটা যে মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে সেই খবর পৌঁছে গিয়েছে কালীঘাটে, এবং কালীঘাটে যিনি কর্ত্রী তার কিন্তু সর্বনাশ শুরু হয়ে গেছে। তিনি যেটা চেয়েছিলেন এবং তিনি যেটা দাবিও করেছিলেন, তিনি যেটা পরামর্শ দিয়েছিলেন, এর আগে যিনি সিইও ছিলেন তিনি ছিলেন একদম এই কালীঘাটের অনুগত, ভীষণভাবে অনুগত, যা বলতেন সেই পরামর্শই যেত একদম নির্বাচন কমিশনে, সেই মতো সমস্ত কিছু বিধিনিষেধ আরোপ হতো, সেই মতো দিনক্ষণ ঘোষণা হতো। এইবার এই মনোজ আগরওয়াল লোকটা, দেখুন এরা প্রত্যেকেই আইএএস, প্রত্যেকেই অভিজ্ঞ, এরা প্রিন্সিপাল সেক্রেটারি পদে কাজ করে এসেছেন, কিন্তু কেউ কেউ চটি চাটা হয়, আবার কেউ কেউ চটির বিরুদ্ধাচরণ করে, কেউ কেউ সত্যের দিকে যায়, কেউ অসত্যের দিকে যায়। মনোজ আগরওয়াল লোকটা এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে স্বচ্ছতার সঙ্গে তিনি কাজ করছেন, এবং তার ফলে তিনি বিরাগভাজন হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কি কি বলেছিলেন না বলেছিলেন সব আপনারা জানেন, যে এই লোকটা দুর্নীতিগ্রস্ত, এর বিরুদ্ধে প্রমাণ দিয়ে দেবো, অমুক করবো, এখনো পর্যন্ত একটা কিছু প্রমাণ দিতে পারেননি। এবার আসছি, অনেকে আপনারা সন্দেহ প্রকাশ করেছিলেন আমরা যখন ভিডিওটা তৈরি করেছিলাম, এই যে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল 27শে জানুয়ারি, আমরা ওই দিনই একটা ভিডিও তৈরি করেছিলাম, তারপরে আবার ভিডিও তৈরি করে বলেছিলাম যে 5 তারিখ এবং 6 তারিখ মানে আজকে এবং গতকালকে প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে সেন্ট্রাল অবজারভার হিসেবে রাজ্যের 25 জন মমতা অনুগামী আধিকারিককে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ঘনিষ্ঠ এই যে আইএএসদের তালিকা, 15 জন আইএএস, 10 জন আইপিএস, 15 জন আইএএস এর মধ্যে স্বরাষ্ট্র সচিবও রয়েছেন, হোম সেক্রেটারি জগদীশ প্রসাদ মিনা, মনে পড়ছে? এই যে 25 জন আধিকারিক, বন্ধুরা 25 জন আধিকারিকই দিল্লিতে হাজির হয়েছেন। খেলা বুঝতে পাচ্ছেন খেলাটা? আপনারা অনেকে বলেছিলেন হ্যাঁ ডাকলো তো বটে, যাবে তো। হ্যাঁ, নবান্নের তরফে একটা আবেদন করা হয়েছিল যে এদেরকে নেবেন না, এদেরকে যদি সেন্ট্রাল অবজারভার হিসেবে অন্য রাজ্যে পাঠানো হয় রাজ্যের যেন বিরাট প্রশাসনিক ক্ষতি হয়ে যাবে। অনেক অফিসার আছে, তাদেরকে ডিঙিয়ে, তাদেরকে বেআইনিভাবে ডিঙিয়ে এদেরকে মাথায় তোলা হয়েছিল, বসানো হয়েছিল, এবং সেই খবরটা তো আর কোনো কিছু চাপা থাকে না। এদের লাটাই তো আপনারা জানেন দিল্লিতে আছে, এরা ইউপিএসসির মাধ্যমে আসেন আইএএস আইপিএসরা। আচ্ছা, এই যে দুদিন বৈঠক হয়ে গেল, সেখানে মোট কতজন কেন্দ্রীয় পর্যবেক্ষক এসেছিলেন? মানে 5 রাজ্যে যে ভোট রয়েছে, পন্ডিচেরি কেন্দ্রশাসিত এলাকা ধরে 5 রাজ্য মানে কি? ওয়েস্ট বেঙ্গল, আসাম, কেরালা, তামিলনাড়ু আপনারা জানেন, এবং পন্ডিচেরি কেন্দ্রশাসিত এলাকা। এই যে 5 জায়গায় ভোটটা হবে, যে কথাগুলো এত সময় ধরে বলে এলাম যে কি হবে, কত দফায় হবে, কোথায় হবে, কি হবে, তার প্রস্তুতি যে সারা হয়ে গিয়েছে সেটা এবারে আপনারা বুঝতে পারবেন। এই যে 1444 জন, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে বৈঠকে ডাকা হয়েছিল 1444 জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা আইএএস অথবা আইপিএস। এ রাজ্য থেকে 25 জনকে ডাকা হয়েছিল, সেই 25 জনকে কিন্তু এ রাজ্যে রাখা হবে না, তাদেরকে হয় তামিলনাড়ু যেতে হবে, না হলে আসাম যেতে হবে, না হলে পন্ডিচেরি যেতে হবে। কোথায় যে পাঠানো হবে, অথবা কেরালাতেও পাঠানো হতে পারে। হ্যাঁ, আছে বিভিন্ন রাজ্য থেকে, তারা সেখানে জন্মেছেন, সেখানকার স্থানীয় ভাষা জানেন, এবং ভালোর জন্যই পাঠানো হবে। তবে তারা যাতে আবার না, ওই যে দিদির ইন্ডিজোট রয়েছে, দিদির সব বন্ধুরা রয়েছেন, তো তাদেরকে যাতে বাঁচানোর চেষ্টা না করেন, সেখানেও হবে, ব্যবস্থা হবে। মানে তাদেরকে মূল দায়িত্ব যে দেওয়া হবে, বিরাট কোনো দায়িত্ব দিয়ে দেওয়া হবে, সেটা হবে না। এমন কিছু করা হবে যাতে করে দিদি না কোনো বিরাট কোনো অ্যাডভান্টেজ পেয়ে যান, বা তার যে সঙ্গী সাথীরা, দিদির যারা ভাইয়েরা, তারা যাতে কোনো না সুযোগ সুবিধা পেয়ে যান। আচ্ছা দেখুন, 2021-এ আপনাদের মনে আছে যে একটা ক্যাম্পেইন চলেছিল, একটা ক্যাম্পেইন তৃণমূলকে ক্ষমতায় আসার জন্য সাহায্য করেছিল, সিপিআইএম মূলত শরিক ছিল সেই ক্যাম্পেইনের, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের ফলে কিন্তু তৃণমূল বিরাট সুবিধে পেয়ে গিয়েছিল। মানে যাকে খুশি ভোট দিন, বিজেপিকে ভোট দেবেন না, একটা সাড়া পড়ে গিয়েছিল। এবং তলে তলে, কানে কানে, একদম এসএমএস এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। কোনো ব্যানার পড়েনি, কোনো বাজারে ব্যানার দেওয়া হয়নি, বড় টেলিভিশনে অ্যাড দেওয়া হয়নি, ইউটিউবে অ্যাড দেওয়া হয়নি। এটা একদম 1 to 1 এই ক্যাম্পেইনটা চালানো হয়েছিল। খতরনাক ক্যাম্পেইন ছিল নো ভোট টু বিজেপি, এবং তার ফলে বিজেপি বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এবারের ক্যাম্পেইনটা যেটা বহুদিন ধরে ইতিমধ্যে চালু হয়ে গেছে, নো ভোট টু মমতা। এবং সেই ক্যাম্পেইন একদিকে এই নো ভোট টু মমতা, মানে যেখানেই দাও ভাই মমতাকে ভোট দিও না। এর পাশাপাশি কেন একাধিক ঘটনা হয়ে গেছে। একদম সাম্প্রতিকতম ঘটনা হচ্ছে আনন্দপুরে একদম জীবন্ত দগ্ধ করে দেওয়া হয়েছে
বহু মানুষের প্রাণহানি হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বাইরের গেটে তালা দিয়ে। ডেকোরেটার্সের মালিক এবং ওয়াও মোমোর দুজন কর্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে, হলেও ওয়াও মোমোর যিনি মালিক তিনি কিন্তু এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন। এর আগে একটা এপিসোডে বলেছিলাম আপনাদেরকে, মমতা ব্যানার্জির সঙ্গে তিনি স্পেনে গিয়েছিলেন, দুবাইতে গিয়েছিলেন, সফরে গিয়েছিলেন, মনে আছে? তো সেই কারণে আজ পর্যন্ত তাকে ধরা হয়নি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে সামান্য কিছু লোকজনের এখনো শুনানি বাকি রয়েছে, সেই কারণে শুনানির দিন কিছুটা পিছিয়ে যাচ্ছে। এর পাশাপাশি 2021-এ কিন্তু কোভিড-19-এর দোহাই দিয়ে বেশ কিছু খেলা খেলতে পেরেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবার যেটা পারবে না। এবং 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হলেও আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনারা টেনশন করবেন না, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে এবং ভোটের দিনক্ষণও ঘোষণা হয়ে যাবে। এবারে আসল কথা একটুখানি আসি, যেটা খুব জানার ইচ্ছা আপনাদের, যে ভাই খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ যেতে পারে? দেখুন, এই যে শুনানিতে ডাকা হয়েছিল না 1,52,00,000 লোককে, ইতিমধ্যে 5 লক্ষ ভোটার তারা কিন্তু শুনানিতে অংশ নেননি। তাহলে কি দাঁড়ালো? 58 লক্ষের সঙ্গে 5 লক্ষ যোগ করলে কত হয়? 63 লক্ষ। মানে চোখ বন্ধ করে আপনি ধরে নিন যে 63 লক্ষ মিনিমাম, ন্যূনতম, আরো বাড়বে, 70 লাখ হতে পারে বা তার চেয়েও বেশি হতে পারে, নাম কিন্তু বাদ চলে যাচ্ছে। বিরাট অশনি সংকেত, বিরাট অশনি সংকেত। তার কারণ 20 লক্ষ পরিবার তারা কিন্তু ঘুরে মানে বীতশ্রদ্ধ তৃণমূলের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি। কারণ কি? এই যে ডিএ দেওয়ার কথা বলেছে যে সুপ্রিম কোর্ট ডিএ দেওয়ার কথা বললেও রাজ্য সরকার তো তা দেবে না। তাই সেই কারণে 20 লক্ষ পরিবার যদি 4 জন করেও পরিবার হয়, 80 লক্ষ বাদ চলে যাচ্ছে। কত লক্ষ? প্রায় 70 লক্ষ, আরো বেশি হতে পারে। তো এইভাবে এর বাইরে আরো বেশ কিছু ইকুয়েশন এখন তৈরি হয়ে গিয়েছে। এই যে হুমায়ুন কবিরের বেরিয়ে যাওয়া, মুসলিমদের খেপে যাওয়া, এইসব বিরাট ইকুয়েশন আছে। তার ফলেই আমরা এই থাম্বনেলটা তৈরি করেছি যে ভোটের সূচি ঘোষণা হয়ে গেল এবং কার সর্বনাশ হয়ে গেল, কার মাথায় হাত পড়ে গেল। আজকে এই বিষয় নিয়ে খুব ছোট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আপনারা একটুখানি শুনে নিন। পশ্চিমবঙ্গে নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথমের দিকে লাগু হয়ে যায়, কার্যকর হয়ে যায়। পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের ক্ষেত্রে যেদিন থেকে নোটিফিকেশন সেদিন থেকেই নির্বাচন বিধি কার্যকর হয়, কিন্তু লোকসভা বিধানসভার ক্ষেত্রে নির্ঘণ্ট ঘোষণার দিন, অর্থাৎ যেদিন সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্ঘণ্ট ঘোষণা করে সেদিন থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়ে যায়। 2021 সালে নির্বাচন 26শে ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল। নির্বাচন কবে ঘোষণা হবে ইত্যাদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিষয়, আমাদের বিষয় নয়। এটাই বলেছেন, সঠিক কথা। এসআইআর এর শুনানি যেহেতু কাল শেষ হচ্ছে, বহু জেলায় দেখা যাচ্ছে কোনো কাজ শেষ হয়নি। না, শুনানি নোটিশ ইস্যু কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে সোফার মাই নলেজ 10-12 লক্ষ শুনানি বাকি আছে, আর কালকের মধ্যে। সিও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত। আমি এটা নিয়ে বলবো না, আমার কোনো কাজ না। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। ডেকোরেটরের মালিকের 5-10 লক্ষ টাকার চেক, রাজ্য সরকারের নো কন্ট্রিবিউশন। এবং বহু জায়গায় ছবিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে এই মোমোর মালিক গেছেন। গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, এন্টার কেএমডিএ এলাকা, এদিকে শ্রীরামপুর, ওদিকে হাবড়া, বারাসাত, অসংখ্য এই মোমোর আপনার তার যে সেন্টার, বিরিয়ানি এবং মোমোর সেন্টার ব্যাঙের ছাতার মতো মনোপলি। কালকে মুখ্যমন্ত্রী কিভাবে বলছিলেন যে ফায়ার ডিস্টিংশন নেই তো আমি কি করব, প্রাইভেট সব কন্ট্রোলে নাকি? কন্ট্রোল নয়, এটা কোনো এক্সকিউজ। আপনাকে বলে দিলাম যারা মারা গেছে অধিকাংশ মেদিনীপুরের লোক,
আমি যা করার করছি। ওদেরকে টাকা দেওয়ার কথা বলেছিল, আমি বলেছি নিয়ে নিন, সব চুরির মাল, বদরক্ত, নিয়ে নিন। তারপরে বলেছে একটা করে চাকরি দেবে, ওরা নিয়ে নিন, আগে নিয়ে নিন, যাবে তো কদিন আছে, আর যা পাওয়া যায় বের করে নিন, তারপরে বাকিটা হবে। ছাড়াছাড়ির কোনো সিন নেই। গত 5 বছর এমন কোনো ইস্যু নেই বিজেপি ধরেনি এবং এদের শেষ করেনি। রামপুরহাটের বকটুই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ইস্যু, রামনবমীর দাঙ্গা থেকে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুর থেকে, ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এখন এই যে 17 কোম্পানি প্যারামিলিটারি আছে, ছুটির দিন বিজেপি আবেদন করে কোর্ট খুলিয়ে বিরোধী দলনেতার অ্যাপ্লিকেশনে বিএসএফ এবং সিআরপিএফ দেওয়া হয়েছে। অতএব আমরা এমন কোনো ইস্যু নেই জনস্বার্থে মানুষের পাশে দাঁড়ানো দরকার, সেটা আমরা করেছি। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। রামপুরহাটের বকটুইতে যে মহিলাগুলো মারা গেছিলেন পুড়িয়ে, শিশুগুলো, তারা কেউ হিন্দু ছিল না। ওই বুথে বিজেপি 17টা ভোট পেয়েছিল। তারপরেও আমরা কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার আগে 55 জন বিজেপি এমএলএ পৌঁছেছিলাম। আনন্দপুরও নট ক্লোজ চ্যাপ্টার, এটাও যা হওয়ার হবে। শিক্ষা দেব, ওয়েটল্যান্ডের জমি আমরা পুনরুদ্ধার করব। ওয়েটল্যান্ডের জমি যেভাবে এই ফেরদৌস, নজরুল এরা সবাই মিলে লুটে পুটে শেষ করছে, আমরা সব জানি। উই আর ওয়ার্কিং। যেভাবে সীমান্তে জমি রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার আবেদনে বের করে নিয়ে এসছেন তিনি, লড়াই করে, আইনি লড়াই করে। এক্ষেত্রেও লড়ব। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড সোজা করার লোকের অভাব নেই। আর বিজেপি তার যে অপোজিশনের কাজ, মেন অপোজিশন, ডিপেন্ডেবল অপোজিশন, রিয়েল অপোজিশন, সে কাজ বিজেপি করে এসেছে। 5 বছরের হিসাব নেবেন, বিজেপি করে এসেছে। আমরা আনন্দপুরও ছাড়ব না। বন্ধুরা, 2021-এ ভোটের কাউন্টিং হয়েছিল 2রা মে, এবং সেই সময়ের মধ্যেই কিন্তু কাউন্টিং হয়ে যাবে 2026-এও। এটা পরিষ্কার করে মাথায় রাখতে হবে। এই কারণে প্রত্যেকে নিজেরা নিজেদের ভোট দিন, এবং ভোট সম্পর্কিত যা যা আপডেট হবে প্রত্যেক দিনের খবর আমরা প্রত্যেক দিন জানানোর চেষ্টা করব। আজকের মতো এই এপিসোড শেষ করার আগে আপনাদের যেটা বলে থাকি, যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি আপনারা চান সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন। যদি আপনারা চান সরাসরি সাহায্য করবেন তাহলে QR কোডে স্ক্যান করে সরাসরি নবান্ন নিমন্ত্রণের পাশে থাকতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।